নমস্কার, আমি সিঞ্জিনী আর সঙ্গে নিয়ে চলে আসলাম বৈঠকে বিপ্লব, যেখানে আমরা আলোচনা করি আন্তর্জাতিক নানান নতুন সমীকরণ নিয়ে। আর আমার সঙ্গে রয়েছেন আরোহী নিউজ বাংলার এডিটর ইন চিফ বিপ্লব কুমার সিনহা। নমস্কার। নমস্কার স্যার। প্রথমে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি, যে একেবারে আন্তর্জাতিক অর্থনীতিতে কিন্তু নয়া নাটকীয় মোড়, যেখানে আন্তর্জাতিক অর্থনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের যিনি অ্যাকশন হিরো বলে পরিচিত ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এখন নিজের ফাঁদে নিজেই ফেসে গেছেন, এমনটা বলা হচ্ছে। মানে দেখা যাচ্ছে যে তিনি এখন বিনা শুল্কে ভারতের বিভিন্ন পণ্য তিনি নিতে বাধ্য হয়েছেন। এর প্রেক্ষাপটটা কি যদি জানতে চাই? এটা দেখো, তুমি এটা বলার আগে, মানে এটা কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে কিন্তু এর ইতিহাসটা জানতে হবে, যে বিগত 6-7 মাস ধরে যে বিশ্ব ইতিহাসে যে মানে কি চলছে বা ট্রাম্পের কি চলছে। ট্রাম্প উনি চাইছেন যে একটা ডলারকে নিয়ে পুরো বিশ্বে একটা কলোনাইজেশন তৈরি করতে, যে আমি কন্ট্রোল করবো পুরো দুনিয়া। যেমন আগেকার দিনে কি হতো, রাজরাজারা বিভিন্ন আমাদের ভারতবর্ষের ধরো মোগলরা থেকে শুরু করে ইংরেজরা সবাই তো আক্রমণ করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এখানে এসছে। তো ট্রাম্পের একটাই উদ্দেশ্য যে সারা বিশ্ব উনি পুরো বিশ্বটা কিন্তু উনি নিজের হাতে কন্ট্রোল রাখবেন, আর একটাই তার মানে কি বলে অস্ত্র, সেটা হলো ডলার। তো যখন উনি এসে মানে দ্বিতীয়বার ক্ষমতায় এসে একের পর এক ট্যারিফ অ্যাপ্লাই করছেন বিভিন্ন দেশের সাথে, তো বিশ্ব ইতিহাসের যে সমীকরণটা, মানে একটা দেশের সাথে আর একটা দেশের যে ডিপ্লোম্যাটিক বা বায়োলেটারাল যে রিলেশনশিপ, সেটা কিন্তু চেঞ্জ হতে থাকলো, সবার সাথে সবার চেঞ্জ হতে থাকলো। তিনি এসে কি বলেন প্রথমে, যে কানাডা শুড বি দ্য 51 স্টেট অফ আমেরিকা। ফার্স্ট এসে কিন্তু কানাডাকে বলেন যে আমি কানাডা আমাদের দেশের মধ্যেই চলে আসুক আর একটা 51 স্টেট হয়ে, এটা ফার্স্ট বলেন। সেকেন্ড, আমি ব্রিফে বলছি, তোমার ইতিহাসটা বলছি, মানে একদম ব্রিফে কথাগুলো বলছি। সেকেন্ড কি বললেন, যে আমি গ্রিনল্যান্ড নিয়ে নেবো। ওরা যদি ভালোভাবে মানে তো ওয়েল এন্ড গুড, নাহলে আমি কিনে নেবো ওটাকে। থার্ড, পানামা নিয়ে একটা সরগোল তৈরি হলো। তো তারপর উনি শুরু করলেন কি, মানে যে ওনার যে ভোটে জিতে আসার আগে যেটা উনি প্রমিস করেছিলেন ওনার দেশের জনগণকে, যে আমি আই উইল স্টপ দ্য ওয়ার উইদিন 24 আওয়ার্স। একদম, এনি ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং অন, আমি গাজা নিয়ে নেবো, আমি যুদ্ধ বন্ধ করে দেবো। প্রত্যেক কোটা কানাডা 51 স্টেট অফ আমেরিকা হয়নি, গ্রিনল্যান্ড আমেরিকায় আসেনি, পানামার ইস্যু সলভ হয়নি, যতগুলো উনি মানে যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেন উনি থামাতে পারলেন না। ওটার পরিবর্তে একটা মানে হয় না যে দুধের সাথে ঘোলে মেটানো, যখন রাশিয়া ইউক্রেনকে কোনোভাবেই পারছেন না, তখন ভারত পাকিস্তানকে নিয়ে ওটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছেন, যে যেমন একটা কম্পেনসেশন বা সান্ত্বনা পুরস্কার যদি হয়, যে আই হ্যাভ স্টপ দ্য ওয়ার, দ্য সিজ ফায়ার বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। ইন্ডিয়া ডিনাইড। যে মোদি কিন্তু পার্লামেন্টে প্রথমবার বললেন যে নোবডি ইন দ্য ওয়ার্ল্ড লিডার্স হ্যাজ ডান দিস, ইটস আস in between Pakistan and India, we have done the decision of getting ceasefire. এটা উনি সব দিক দিয়ে কিন্তু একটা ফেলিওর বুড়ো খেপা। এখন ওনার আর কি করা আছে, একটাই অস্ত্র ছিল টেরিফ সব দেশের সাথে উনি লাগালেন, যে আমার দেশে প্রচুর টাকা চলে আসবে। আমেরিকার ডলার রেট, মানে যে আমেরিকার ইকোনমি মানে বাইডেনের আমার উনি বলতেন যে একদম তলানিতে গিয়ে ঠেকেছে, আমি আমেরিকার ইকোনমিকে এমন জায়গায় পৌঁছাবো, এমন জায়গায় নিয়ে যাব যে আর আমেরিকার দিকে কেউ তাকাতে পারবে, গোটা বিশ্ব ইতিহাসে সর্বসেরা হবে। ঠিক আছে, সর্বসেরা ইকোনমি তৈরি হবে। সেটাও কিন্তু ট্যারিফ নিয়ে করতে গিয়ে কি হলো, মার্কিন কোর্ট প্লাস হাইকোর্টে উনি ধাক্কা খেলেন, যে হোয়াট এভার দ্য ট্যারিফস ইউ হ্যাভ অ্যাডহেয়ার উইথ দ্য কান্ট্রিজ ইজ ইললিগাল। ওয়ার্ল্ড ট্রেড যে অর্গানাইজেশন আছে বা ইপা বলে যেটা আছে, ইন্টারন্যাশনাল ইকোনমি ইমার্জেন্সি পাওয়ার যে কোর্টটা আছে, ওনারাও কিন্তু এটা মানলেন না। তারপর ভারতের সাথে চেষ্টা করলেন, আর ব্রাজিল উনি টার্গেট করলেন ব্রিক্স কান্ট্রিগুলো। হি পুশড দ্য আদার্স ব্রিক্স কান্ট্রি টু গেট ইউনাইটেড। লেটেস্ট যেটা হলো, যে সি জিনপিং ফ্রম চায়না, ভ্লাদিমির পুতিন ফ্রম রাশিয়া অ্যান্ড নরেন্দ্র দামোদর মোদি ফ্রম ইন্ডিয়া, they are getting united. They are planning, performatic planning, মানে ব্রিক্সের যেটা,
এবং তারা বললেন যে আমরা নিজেদের ব্যবসা করার জন্য একটা অন্য জায়গায় নিয়ে যাব। ব্রাজিল তো আছেই, রুডাভা, ও তো মানে রেগেই আছে, ও তো সবসময় এক কদম সবার থেকে এগিয়ে থাকে যে যা কিছু মানে এগেনস্টে ইউনাইটেড মানে ট্রাম্পের এগেনস্টে কথা বলার জন্য। এখন তুমি বলছো, কদিন আগে উনি এই লাস্ট এই শনিবার সাংবাদিক বৈঠকে এএনআই একটা সাংবাদিক তিনি প্রশ্ন করলেন যে আমেরিকার সাথে আপনার ভারতের সাথে কিরকম সম্পর্ক, এই কি ট্যারিফটা কি বজায় থাকবে? এখন উনি হতাশ, একদম এটা হতাশ থেকে বলছেন, মন থেকে বলছেন না কিন্তু কথাটা, মানে হি ওয়াজ বিং ফোর্সফুলি বাউন্ড টু কমেন্ট অন দ্যাট। উনি কিন্তু পুরোপুরি মানে নিজের কি বলবো যে মন এক কথা চাইছে কিন্তু বুকটা আরেক কথায়। উনি কি বলেন, উনি কি বলেন কমেন্টটা করলে ওটা শুনে আপনার কেমন কি মনে হয়েছিল? উনি কি বলেন কমেন্টে যে আমার সাথে ভারত মোদির সম্পর্ক খুব ভালো, হি ইজ আ গ্রেট প্রাইম মিনিস্টার অ্যান্ড অলওয়েজ মোদি ইজ মাই মানে ফেভারিট প্রাইম মিনিস্টার, এবং আমাদের মানে মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে। আর চিন্তা করবেন না, হ্যাঁ আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে রাশিয়ার থেকে তেলটা কিনছে ইন্ডিয়া, তার জন্য আমি একটু দুঃখ, এবং মানে নিজে মানে কেমনভাবে এক্সপ্রেস করছে। এখন কিন্তু ডাউন, একদম কত মিষ্টি ট্রাম্প। উনি বললেন যে আমার সাথে ভারতের সম্পর্ক খুব ভালো, নাথিং টু ওয়ারিড, দ্য গ্রেটেস্ট রিলেশনশিপ। আর সেটাকে ট্যাগ করে এনের ওইটাকে ট্যাগ করে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু রিপ্লাই দিলেন যে ডিপলি অ্যাপ্রিসিয়েটেড দ্য অ্যাপ্রোচ অফ ট্রাম্প, এবং আমি এর প্রতিদান দেব। ভারতের সাথে আমাদের আমেরিকার সম্পর্ক কৌশলগতভাবে যথেষ্ট ভালো, এবং উই আর দ্য স্ট্র্যাটেজিক অ্যালাই। এখন ট্রাম্প এটা বলছে, এরপর তোমাকে বুঝতে হবে সিজিনি, এটা শোনার পর না ভারতবর্ষের কিছু বোকা বোকা মিডিয়া স্ট্রিম আর কিছু বোকা বোকা ডিজিটাল মিডিয়া তারা খুব লাফালাফি করতে শুরু করেছে। তারা খুব লাফালাফি, মানে মনে হচ্ছে যে ট্রাম্প কিছুদিন আগে তারা মানে দেশের জনগণ থেকে শুরু করে মিডিয়া মানে কুকুর বেড়াল ছাগল কিছু বলতে বাকি রাখেনি। এই একটা কথাতে ট্রাম্পের ওদের মনে হচ্ছে বরফটা গলে গেছে। তুমিও বললে যে অনেক কিছু তো শুল্ক তুলে দিয়েছে, এটা খুশি হওয়ার কিছু নেই, ওটা ওর নিজের দেশের জন্য তুলে দিয়েছে, যাতে নিজের জনগণ সেটাকে ইউজ করতে পারে এবং কনজিউমার্সরা যাতে ওই ভোটটা যাতে রিভার্স ব্যাক করতে না পারে, ভোটটা যাতে রিভার্স ব্যাক করতে না পারে। তো এটা বুঝতে হবে যে এই যে বোকা বোকা মিডিয়া আর কিছু বোকা বোকা বিজ্ঞ জ্ঞানী বিশেষজ্ঞগুলো আছে, আমি তার থেকেও ডিফারেন্ট। আমি ইয়াং জেনারেশনের বিশেষজ্ঞ ভাই, আমি যেটুকু বুঝি নিজের বুদ্ধিতে কথা বলি। আমি জানি গালাগাল দেবে, নিজেরাই করছে, নিজেরাই ওখানে আলোচনা করছে, অনেক কিছু বলবে, কিন্তু আমার তো এটা ডিজিটাল চ্যানেল, আই হ্যাভ গট দ্য ফ্রিডম টু সে এনিথিং। আমি ওকে পাগল কুকুর বলেছি, খেপা বুড়ো বলেছি, আবার বলছি ওকে বিশ্বাস করা ইন্ডিয়ার সবচেয়ে চরম পাপ হবে। আজকে ট্রাম্পকে বিশ্বাস করে ইন্ডিয়া যদি আবার রাশিয়া এবং চীনের সাথে দূরত্ব তৈরি করে, ইন ফিউচার ইন্ডিয়া ইজ গোয়িং টু বি ইন বিটুইন ডিপ সি অ্যান্ড ডেভিল। আচ্ছা, ইন্ডিয়ার যা যা পদক্ষেপ নিচ্ছে এটা কি অনেক সচেতন আর ব্যালেন্স পদক্ষেপ আপনার মনে হচ্ছে না? কারণ সামনে জাতিসংঘের একটা বৈঠক ছিল যেখানে নরেন্দ্র মোদীর যাওয়ার কথা ছিল, একটা ভার্টিক্যাল এসিও সভা ছিল যেটা ব্রাজিলের প্রাইম মিনিস্টার রিপ্রেজেন্ট করছেন, এবং সেক্ষেত্রে জয়শঙ্কর উনি রিপ্রেজেন্ট করতে পাঠিয়েছেন। তার মানে এই নয় যে উনি এসিওতে পরবর্তী প্রেসিডেন্ট তো আমাদের আছে ইন্ডিয়াতে, এসিও যে নেক্সট প্রেসিডেন্সিয়াল রিপ্রেজেন্টেশন সেটা তো ইন্ডিয়াতে আছে, সেটা কি করবেন না মোদি? আমার প্রশ্ন হচ্ছে মোদি যা যা পদক্ষেপ নিচ্ছেন সেটা আপনার কেমন লাগছে? এটাই তো তোমাদের কনসেপ্ট গুলো ভুল, যে তোমরা আপেক্ষিকভাবে একটা বিচার করছো। তোমরা একটা যে কোনো কিছু হয়তো ট্রাম্প কালকে বলে যে আই লাভ ইউ মোদি, মানে তোমরা বুঝলে আমাদের আমেরিকা হয়ে গেল, তা না, বাস্তবটা অন্যরকম। ভারতের আমেরিকাকে দরকার, এই বিষয়ে কোনো মানে ডাবল স্ট্যান্ডার্ড নেই, কিন্তু আমেরিকার ভারতকে দরকার তাদের কৌশলগত কারণে। একদম, তারা সবসময় ইন্ডিয়াকে প্রেজেন্ট করতে চেয়েছিল এগেনস্ট চায়না, আর সেটা ভুল হয়ে গেছে, কারণ উনি পুশ করেছেন, এখন ইন্ডিয়া চায়না এক হয়ে গেছে, সম্পর্ক অনেক স্থিতিশীল হয়েছে, এবং অনেক কিছু মানে প্লেন চালু হয়ে গেল, প্যাসেঞ্জার প্লেন চালু হয়ে গেল, কার্গো প্লেন চালু হয়ে গেল, কার্গো মানে কি বলছে গাড়ি যে ট্রাক সেগুলো থেকে শুরু হয়ে গেল, নেপালের যে বর্ডার দিয়ে শুরু হয়ে গেছে যাতায়াত, ব্যবসা বাণিজ্য সব দিকে তাদের মধ্যে শুরু হয়ে গেল, যেটা আমেরিকা এখন কিন্তু রিয়ালাইজ করছে যেটা ভুল হয়েছে। হ্যাঁ, আমেরিকার যারা মানে কংগ্রেসম্যান এবং বিশেষজ্ঞ যারা ইকোনমি তৈরি করে তারাও কিন্তু ট্রাম্পকে বলেছে আপনি ভুল পথে এগোলেন, এটা ভুল করলেন, এবং একটা সময় দেখবো হতাশা ট্রাম্প নিজেই বলেছিল
যে আমি রাশিয়া এবং ভারতকে হারিয়ে চীনের অন্ধকারে হারিয়ে ফেললাম। এটা হতাশা ছাড়া কি? একদমই তাই। তো এই ওনার হতাশাটাকে নিয়ে না ইন্ডিয়ার বিশাল লাফানো ঝাপানো কিছু করার নেই। আর ভাই ওয়েট কর, মোদি যেমন ওয়েট করছে, যে ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা কোন দেশ মানে দেশের স্বাধীনতার পর থেকে উই আর দ্য কনজারভেটিভ মার্কেট, উই হ্যাভ দ্য কনজারভেটিভ মার্কেট। আমরা কখনোই কিন্তু সবার জন্য ওপেন টু অল নই, ওপেন টু অল নই কিন্তু একদম। আমরা সবসময় কিন্তু নিজের দেশের ব্যাপারটা দেখব। এটা তো প্রকাশ পেল যে আমেরিকা ভারতকে দোষারোপ করছে রাশিয়ার থেকে কম সস্তায় ক্রুড অয়েল কেনার জন্য, যাতে ইউক্রেনের উত্তেজনা, সেই ইউক্রেন ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি পরিমাণ ডিজেল কিনছে। আরো অদ্ভুত ব্যাপার, এই যে রাশিয়া ইউক্রেন বিষয়টা হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত মদদ দিচ্ছে রাশিয়া থেকে তেল কিনে, এটা কি আদৌ যুক্তিসঙ্গত? না না, ইটস এ কনজিউমার ডিমান্ড। আজকে রাশিয়া থেকে যদি ইন্ডিয়া কম দামে তেল না কেনে, তুমি মানবে? তুমি যে স্কুটি বা অটো বা যে গাড়িটা করে অফিসে আসছো, সেই তেলের দাম যদি 105 টাকা থেকে কালকে 400 টাকা হয়, তুমি কি বলবে? মোদি দেশটাকে উচ্ছনে তুলে দিল, বলবে তো? একদম। সারা দেশের জনগণ তখন তো বিজেপির এগেইনস্টে ভোট দেবে। আর সেটা বিজেপি কংগ্রেস ম্যাটার না। কালকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে উনি করতে পারবেন? ইফ টুমরো দ্য জনগণ অফ ইন্ডিয়া, বাংলা ইংরেজি মিশিয়ে বলছি, জনগণ অফ ইন্ডিয়া ভোট দেয় রাহুল গান্ধীকে, আমাদের পাপ্পুকে যদি ভোট দেয়, তো উনি যদি কালকে প্রধানমন্ত্রী হন, যে কথাগুলো বলছেন, উনি যদি কালকে প্রধানমন্ত্রী হন, উনি কালকে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে বলতে পারবেন যে ট্রাম্প, আই এম অ্যাকসেপ্টিং ইউর অফার, আই উইল স্টপ বাইং ক্রুড অয়েল ফ্রম রাশিয়া? করতে পারবেন? দেশের জনগণ গঙ্গার জলে ফেলে দেবে। বিরোধী দল হয়ে বলতে অনেক মজা লাগে না, কিন্তু ওই কাঁটা চেয়ারে বসতে সেই কাজটা করতে অনেক ব্যালেন্স করে মোদি চলছে। মোদি একটা কথাও কিন্তু ইমব্যালেন্স কথা বলে। একদমই ওটাই আমি বলছিলাম যে মোদির এখন ধৈর্য নিয়ে কথাবার্তা বলছেন। আমি তো বলছি আমাদের ভারতবর্ষের রাজনীতিতে ভাই আমি একটা কথা মানি, দেশে মোদি চাই আর রাজ্যে দিদি চাই। এই মুহূর্তে আমার এটা মতামত, আমার এটা ওপেন মতামত, দেশে মোদি চাই আর রাজ্যে দিদি চাই, এর কোনো অল্টারনেটিভ নেই। আচ্ছা, আপনি বলছিলেন যে ট্রাম্পের কিন্তু নিজের প্রচুর ক্ষতি হয়েছে, না হলে কিন্তু এই বিষয়টা তিনি করতেন না। তো কি কি ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? প্রচুর ক্ষতি, রিসেশন। তুমি একটা সিম্পল জিনিস দেখো, তুমি যে কোটটা পরে আছো, তুমি আমেরিকার মানুষ, তুমি আমেরিকার একজন মহিলা, একজন কনজিউমার, তুমি এই কোটটা ইন্ডিয়া থেকে গেছে, টেক্সটাইল কোম্পানি থেকে গেছে, তুমি এই কোটটা কিনেছো 200 টাকা দিয়ে, ঠিক আছে? তুমি ইন্ডিয়া থেকে যখন ওটা ট্যাক্সটা বেড়ে গেল, তখন 200-250 টাকা দাম বেড়ে গেল, আর 250 থেকে 300 টাকা দাম বেড়ে গেল। তোমার মনে হয় ইন্ডিয়ার থেকে ভালো কোয়ালিটি বাংলাদেশ দেবে? ইন্ডিয়ার থেকে ভালো কোয়ালিটি পাকিস্তান দেবে? ইন্দোনেশিয়া দেবে? অনেক কিছু দ্রব্য আছে, অনেক কিছু প্রোডাক্ট আছে, যে মেডিসিন। একদম। এটা তো আমেরিকার জনগণকে তো নিচের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাদের ইনকাম তো বাড়ছে না, কিন্তু বাইং যে ক্যাপাবিলিটি সেটা বাড়তে হচ্ছে। একদম। যে আমার খরচা হয়তো 5,000 টাকা, পুরো সংসারের খরচা হতো, সেটা এখন তাকে 7,000 টাকা করতে হচ্ছে, সবকিছু শুল্ক। কারণ উনি শুধু ইন্ডিয়ার সাথে তো করেননি, সমস্ত দেশের সাথেই করেছেন। তাহলে সমস্ত দেশেই যারা ওনার বায়োলেটারাল এলাই বা স্ট্র্যাটেজিক এলাই, তারা সবাই কিছু না কিছু ব্যবসা করতে করে। কেউ গ্রাফাইট দেয়, কেউ ইউরেনিয়াম, কেউ তেল, কেউ ফোন, কেউ টেক্সটাইল, কেউ ফ্রুটস, কেউ মেডিসিন, কেউ ড্রাগস, যাই হোক না কেন এগুলো সাপ্লাই হয়। উনি সমস্ত দেশের সাথে যখন উনি সাপ্লাইটা বন্ধ করছেন, তখন তো সব কিছুরই দৈনন্দিন জীবনে যে লাইভলিহুডের যে দাম থেকে শুরু করে সবগুলো তো দাম বেড়ে যাবে। একদম। আচ্ছা, আপনার কি মনে হয় যে ট্রাম্প এটা কেন করেছেন? যে উনি কি 50% ট্যারিফ ভারতের ওপর বসিয়ে উনি বসে বসে জাস্ট অবজার্ভ করতে চেষ্টা করছিলেন যে ভারত কি করছে, নাকি মানে উনি তো জানতেন যে ট্যারিফ বসালে এরকম একটা ক্ষতির সম্মুখীন উনি হবেন? দিস ইজ নাথিং বাট আ প্রেসার ট্যাকটিক্স। উনি সবার ক্ষেত্রে যেটা প্রেসার ট্যাকটিক্স করেছেন, উনি তো কিছুটা সাকসেস হয়েছেন, কিছু ক্ষেত্রে সাকসেস। যেমন চায়নাকে 230% বসে দিয়েছিলেন, 250, 230% গিয়ে ঠিক আছে। উনি সবার ক্ষেত্রে তাই করেছেন, প্রেসার ট্যাকটিক্স। এতে কি হয়, তোমাকে আমি প্রেসার দিই, ওকে, যতটা তুমি প্রেসার নিতে পারবে। ইন্ডিয়া অ্যাভয়েড করেছে সিম্পলি কারণ আমরা অনেক কিছুতে কিন্তু স্বনির্ভর, অনেক কিছুতে। আমাদের যে ডেমোগ্রাফিটা, যে জিওলজিক্যাল যে ডেমোগ্রাফি, সেখানে কিন্তু ইন্ডিয়া মাচ মোর ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমরা যদি ধরো মানে একটা বিদেশি কোলগেট ইউজ না করতে পারি, আমরা দেশীয় কোলগেট ইউজ করবো,
একদম নিমদাত দিয়ে দাঁত মেজে নেবো। একদমই তাই ভারতের বিদেশিরা পারবেন না, আমরা ইন্ডিয়ার লোকরা এমনই লোক, ধুতি পাঞ্জাবি পরেই চলে যাবো আমরা। একদম আমরা নিমদাত দিয়ে ভার্সেটাইল কান্ট্রি বলা, সমস্ত কিছু পাওয়া যায়, চাল গম রুটি এর তো অভাব নেই। কিন্তু আমেরিকাকে তুমি যদি চাল বা গম মানে যে আটা এইসব না দাও, ওরা খেতে পাবে না। একদম ওরা নিজেদের সেই উৎপাদন ক্ষমতা নেই, প্রোডাকশন। আচ্ছা, আমেরিকা কিন্তু কোনো প্রোডাকশন করে না। আমেরিকা নিয়ে এত কথা বলছো, আমেরিকা নিজে কোনো প্রোডাকশন করে না, আর উনি চাইছেন ওখানে প্রোডাকশন করতে হয় কখনো। এই আইফোনটা, একটা আইফোন, এই আইফোনটা আমার দেশে বানানোর জন্য আমরা 1 থেকে 1.5 লাখ টাকায় কিনছি, ওখানে ধরো মোটামুটি ওরা 3 লাখ টাকায় কিনছে। তো এই আইফোনটা যখন আমেরিকার লোক বানাবে, তার ওয়েজেস, তার সবকিছু বেড়ে যাবে, তখন ওই আমেরিকার লোককে আইফোনটা 10 লাখ টাকায় কিনতে হবে, কিনবে? সে কিনবে না তো। তাহলে চায়নাতেই হতে হবে বা ইন্ডিয়াতেই প্রোডাকশনটা হচ্ছে ম্যাক্সিমাম। আর সবচেয়ে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং এর এখন সবচেয়ে মানে পাওয়ারফুল হাব হচ্ছে আফটার চায়না, ইন্ডিয়া। একদম China is saturated. China is totally mature in all aspect with their prosperity. চায়না আমাদের থেকে আরো হয়তো 70, 80 বা 100 বছর এগিয়ে আছে বলতে পারো ইন্ডিয়ার থেকে। কিন্তু ইন্ডিয়া ইজ আ ইমার্জিং পাওয়ার, ইমার্জিং টু বি আ সুপার পাওয়ার। এটা মানতে হবে তোমাকে যে ইন্ডিয়া ইজ গোয়িং টু, ইন্ডিয়াতে স্কোপ আছে। চায়নার মার্কেট কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে, পরিপূরক হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, মানে বিকশিত হয়ে গেছে। আর আমাদের মার্কেট, আমরা উন্নয়নশীল দেশ, আমাদের মার্কেট কিন্তু এখনো খোলা। সমস্ত ব্যবসা করার জন্য এই যে জাপানে থেকে তো নিয়ে এলেন না ফান্ডিং, ইনভেস্টমেন্ট তো নিয়ে এলেন $50 বিলিয়ন। আমাদের দেশে মানে এখন হচ্ছে খোলা মুক্ত বাজার, সেই বাজারটাকে মোদি তো ইউটিলাইজ করবে না। আর আমরা নিজেদের উপর যদি ডিপেন্ডেন্টও হতে চেষ্টা করি যে আমরা বিদেশি কোনো মাল নেব না, গত স্বাধীনতার পর থেকে তো তাই হয়েছে। আমরা ওপেন টু মার্কেটে ছিলাম না, তো এখন আমরা সব আমেরিকান প্যান্ট পরছি, আমেরিকান বাইক চড়ছি, সব কিছু করছি। যেমন আমেরিকার সবচেয়ে রাগ তো হার্লে ডেভিডসনকে নিয়ে, ট্রাম্পের রাগ না হার্লে ডেভিডসন, একদমই। ওই বাইকের তার ধর 7-10 লাখ টাকা নিচে তো পাওয়া যায় না, আমি জানি না, যদিও মিনিমাম 10-22 লাখ টাকা 23 লাখ টাকা গাড়ি আছে। এটাতে ইন্ডিয়া ট্যারিফ চাপিয়ে রেখেছে। তুমি কি বলছো, ইন্ডিয়া ধোয়া তুলসী পাতা? ইন্ডিয়ারও তো বারবার বলছেন যে চড়া শুল্কের দেশ ইন্ডিয়া, little business with India. Why he's saying that we do only little business with India, and India is earning one-sided. একদম It is a fact. এটা ফ্যাক্ট অ্যাকচুয়ালি, এটা the fact. সেই যে আমাদের one-sided market in America, সেইটা তো ট্রাম্প, কারণ মোদি কি বললেন, মোদি প্রশংসা করলেন কেন? ঠিক আছে, being a president of his own country, he is good. এটা হচ্ছে স্পোর্টিং গেম। তুমি তোমার দেশের জন্য, ও তোর দেশের জন্য, ট্রাম্প কি হচ্ছে নিজের দেশের জন্য করার চেষ্টা করছে না যে ইকোনমিটা যাতে বাড়ে। কেন? যে ভাই ইন্ডিয়া দেখো তোমরা এত ট্যাক্স চাপিয়ে রেখেছো, 25%, 30%, 40%, 50% ট্যাক্স তো ইন্ডিয়াও চাপিয়ে রেখেছে। ওই হার্লে ডেভিডসন বাইকটা যদি কালকে ট্যাক্স যদি ছেড়ে দেয় ইন্ডিয়া, ওই বাইকটা 2.5-3 লাখ টাকা দাম হয়ে যাবে। কত মানুষ কিনবে তখন? হার্লে ডেভিডসন বাইক চালাচ্ছি ভাই, কত মানুষ কিনবে তখন? তখন কি যাবে? হিরো হোন্ডা, বাকি যে একদম দেশীয় জিনিসগুলো, অনেকগুলো বাজার আছে, সে তাদের বাজারটা কি হবে? তাদের বাজার ডাউন হবে, অবভিয়াসলি তাদের বাজারটা পুরো ফুল ডাউন হবে। সেখান থেকে তো মোদি টাকা তো ইনকাম করছে না, একটা ব্যালেন্স করেছে। সেই ক্ষেত্রে আমেরিকা তো বলছে, আমেরিকা তো রাগ হবে। এইটা শুধু বাইকের ক্ষেত্রে বললাম, আরো কত জিনিস আছে, বিশেষত কৃষিজাত পণ্য, দুগ্ধজাত জিনিস, এইগুলোতেই সব। আমি আমেরিকাতে যে কৃষিজাত পণ্য তার যে দাম, আমাদের কৃষকরা না খেতে মাঠে মারা যাবে, সুইসাইড করবে আরো। একদমই তাই। সেই জায়গা থেকে চায়না থেকে ধরো আমি ইউরিয়া, যে চাষের যা জিনিসপত্র, ট্রাক্টর ফাক্টর থেকে শুরু করে আমি তো অনেক কমে পাচ্ছি। একটা পাহাড় কাটার মেশিনও কিন্তু চায়না। এই বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে সিলিকন ভ্যালির সামনে হচ্ছে, এত বড় বিল্ডিং এর যে ইয়েগুলো, যে বড় বড় যে পিলার হয়ে যে মানে যে যেগুলো বড় বড় হাই টেকনিক্যাল যে ইয়েগুলো ইউজ করছে, যে ইয়েগুলো মানে কি বলবো, যে সরঞ্জামগুলো ইউজ করছে, সেগুলো কিন্তু বেসিক্যালি খুব চায়না, অনেক কম টাকায়। এগুলো কালকে আমেরিকা ইউজ করতে পারবে? বিল্ডিং এ দাঁড়াবে না। একদমই অনেক বিষয় আছে, এটা খুব ছোটখাটো বিষয় না, তোমার এই আধ ঘন্টার প্রোগ্রামে এটা কমপ্লিট করা সম্ভব না, এটা ভাস্ট আলোচনার জায়গা। তবে যে প্রশ্নটা থেকেই যায়, তাহলে মনে হচ্ছে যে ভোট ব্যাংকে টান পড়ার একটা সম্ভাবনা ট্রাম্প দেখেছিলেন, সেই জায়গা থেকে তিনি এখন শুল্ক কমানো বা বিনা শুল্ক করে দেওয়া এইসব কথা ভাবছেন। ভোটটা আরও দেখছে না, যখন জিতে যাওয়া সব আরও ভোটটা ভাবছে না, এখন ভাবছে আফটার রিটায়ারমেন্ট আমি কি করে নিজস্ব বিজনেসটা এবং নিজস্ব ফ্যামিলি বিজনেসটা, যেমন পাকিস্তানের ফ্যামিলিকে বসে দিয়েছেন ক্রিপ্টো কারেন্সিতে,
তো এই ফ্যামিলির বিজনেসটা আমি আর কিভাবে এক্সটেন্ড করতে পারি, এবং আফটার রিটায়ারমেন্ট আমার মনে হয় না উনি নিজে আমেরিকায় থাকবেন, থাকলে তো জেলে যাবে। সেই কেসগুলো, আগের কেসগুলো কি সব মিটে গেছে নাকি? বিকজ অফ হিজ প্রেসিডেন্সি দেয়ার ইজ আ রুল দ্যাট ইফ ইউ গেট দ্য প্রেসিডেন্সি তুমি নিজের মানে কেসগুলো খারিজ করতে পারো। আমাদের দেশে আছে? আমাদের দেশে যদি প্রাইম মিনিস্টার মোদির 100টা কেস থাকে, প্রাইম মিনিস্টার মোদি প্রাইম মিনিস্টার হওয়ার পরেও কিন্তু হি ইজ নট এন্টাইটেল টু ডেমোলিশ হিজ অল কেসেস, মেনি কেসেস। কিন্তু আমেরিকাতে নিয়ম আছে যে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর উনি নিজেকে জেল থেকে মুক্ত করতে পারেন। আবার নর্থ কোরিয়াতে আবার এরকম নিয়ম আছে যে আমি যদি একটা মার্ডার করি, আমাকে জেলে যেতে না হয়, তার জন্য আমি কিন্তু কাউকে টাকা দিয়ে দিই যে তুমি যাবে, তুমি তোমার বাড়িতে টাকা দিলাম, যাই তোমাকে 10 কোটি দিচ্ছি, তুমি 10 বছর জেলটা খেটে আসো। এরকম নিয়ম আবার নর্থ কোরিয়াতে আছে। না, ভারতে তো আবার অন্য নিয়ম এখন সদ্য চালু হওয়া একদিন নর্থ নিয়ে কোরিয়া আবার নিয়ে করো না, একদিন নর্থ কোরিয়া নিয়ে করো। আচ্ছা, নর্থ কোরিয়ার অনেক অন্ধকার জগৎ আছে, অনেক মানে অজানা তথ্য আছে, অনেক কিছু মানে কি বলবো ইন্টারেস্টিং ব্যাপার আছে। তাদের মেকআপ, তাদের কাপড়, তাদের দেশভক্তি, তাদের দুর্নীতির উপর কি, তাদের মানে কি বলছে রুলস রেগুলেশন, প্রেসিডেন্সিয়াল রুলস রেগুলেশন, মানে ডিক্টেটরশিপ বা ভোট কিরকম হয়, এটা নিয়ে একদিন নর্থ কোরিয়া নিয়ে করো একদম। তাহলে আপনারা পরে যে কোনো এপিসোডে আপনারা দেখতে পাবেন নর্থ কোরিয়া নিয়ে, এবং সেটাও একটা অত্যন্ত ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে বলতে পারি। আবার আমরা ফিরে আসি এই টপিকটাতে। এই যে চীনের সঙ্গে আবার নতুন করে কিন্তু ট্রাম্প একটা সম্পর্ক গড়ার চেষ্টা করছে, এমনটা কিন্তু সম্ভাবনার কথা উঠে আসছে। তো সেই জায়গা থেকে কি ট্রাম্প সেখানেও ভয় পেয়ে গেছে? কেন, এটা তো মোদির জন্য ভয় পেয়েছে। বলো, মোদি এখন নতুন এখন একটা স্লোগান দিচ্ছেন না, মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেন ফর দ্য ওয়ার্ল্ড। মানে আমাদের বিশ্ব একটাই বিশ্ব, আমাদের একটাই ফ্যামিলি সারা বিশ্ব। কারণ ট্রাম্প যদি সেটা মানুষের মতো মানুষ হয়ে যায়, আর মোদির এই কথাতে ভালো বন্ধুত্ব যদি একটু ফোনে কথা বলে নেয় যে বাবাজি তুমি তো আর 2-3 বছর আছো, একটু ভালো বন্ধুত্ব করো না সবার সাথে, দেশের সব বন্ধুদের সাথে বন্ধুত্ব করো। তুমি সিরিয়াতে গিয়ে মানে যে টেরোরিস্ট লস্কর-ই তৈয়বা টেরোরিস্ট তার সাথে গিয়ে হাত মেলাচ্ছ, মুজাহিদিন টেরোরিস্ট তার সাথে মেলাচ্ছ। তুমি পাকিস্তানকে ক্রিপ্টোকারেন্সি দিচ্ছ, পাকিস্তানে ফান্ডিং করছো টেরোরিজমের জন্য, ঠিক আছে। ভেনেজুয়েলাকে বলছো তুমি উড়িয়ে দেবে F-35 দিয়ে, সেখানে গিয়ে গাজাকে বলছো নিয়ে নেবে। এইসব বন্ধ করে আমেরিকা যদি একটু ইকোনমিক্যালি সমস্ত দেশের সাথে বজায় রেখে করে তো ভালো। নাহলে সঞ্জিনী, আই গ্যারেন্টি ইউ দ্যাট আফটার 5 years 10 years ডাউন দ্য লাইন ডলারাইজেশন শুরু হয়ে যাবে। ডলারকে কেউ মানবে না। যেমন আমাদের ইন্ডিয়াতে তো আরবিআই থেকে বস্ত্র অ্যাকাউন্ট খুলেছে, যে অন্য দেশ যদি ব্যবসা করতে চায় তো আমাদের দেশে টাকা কিনে ওখানে রাখতে পারে, তো সেই টাকাতে কেনা বেচা করতে পারে। এরকম যদি প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেক দেশের হয়ে যায়, আর ব্রিক্স যদি নতুন কোনো পেমেন্ট স্কিডিউল বা পেমেন্ট ট্রানজাকশনের কিছু নতুন আইন কানুন নিয়ে চলে আসে, তাহলে তো ডলার গেল। কারণ ব্রিক্সের তো 40% পপুলেশন, 47% জিডিপি ব্রিক্সের হাতে। তো ব্রিক্স ক্যান বি আ ভেরি টাফ কম্পিটিটিভ এগেনস্ট ইউনাইটেড স্টেটস অর ট্রাম্প। যদি ট্রাম্প এটাকে ট্যাক্টফুলি উনি যদি হ্যান্ডেল না করেন, তাহলে ওনার 5 years বা 10 years ডলার বলে ব্যাপারটা থাকবে না। আমরা সব কিছু ডলার করি না, ডলার থাকবে না। আর ইন্ডিয়া তো এই তো এখন আমরা ইউটিউবে দেখাচ্ছি, ফেসবুকে দেখাচ্ছি, ঠিক আছে, আবার সেটা আবার আমেরিকারই তৈরি, আবার ওদিকে গাল দিচ্ছি ইউটিউবে, কিন্তু ঠিক আছে এটা কিন্তু। তো এরকম যদি আমাদের পরবর্তীকালে কোনো সোশ্যাল মিডিয়া তো চলে আসবে, আজকে না হয় কালকে তো আসবেই। আর চায়না তো করেছে নিজস্ব সমস্ত সোশ্যাল মিডিয়া, তো নিজস্ব ভোডো, ওরা আমরা ইউটিউব, ওরা ভোডো, হ্যাঁ টিকটক ইউজ করে, আমরা ফেসবুক ইউজ করি। তো আমাদের যদি এরকম ধরে ইন্ডিয়া মোদি যদি কিছু নিয়ে চলে আসে, বা আমাদের তো এমন তো আছে যে সেই ক্যাপাসিটি তো আছে, উই হ্যাভ দ্য ইঞ্জিনিয়ার, উই হ্যাভ দ্য ব্রেনস, উই হ্যাভ দ্য গুড ব্রেনস। তুমি তো এখন কোথাও পিচাই দেশাই এরা সব বাইরে গিয়ে এসব বানাচ্ছে, গুগলের হয়ে যাচ্ছে সিও, ইউটিউবের মানে ডেপুটি হেড সব হয়ে যাচ্ছে। সেই লোকগুলো তো ইন্ডিয়ারই লোক, ইন্ডিয়া বংশ। এখন বলবো না ইন্ডিয়ান, তারা মানে এত কিছু হচ্ছে, ইন্ডিয়ার একটা কথাও বলেনি। তো আই ডোন্ট কনসিডার দেম অ্যাজ এ ট্রু ইন্ডিয়ান, আই অলওয়েজ কনসিডার দেম অ্যাজ এন আমেরিকান রাইট নাও। দে হ্যাভ সোল্ড আউট দেয়ার দ্য প্যাট্রিয়টিক অ্যাটিটিউড অর ন্যাশনালিটি, চলে গেছে তাদের। তো ওরা ঠিক আছে, তো আমি বলছি বাট এরা তো ইন্ডিয়ান, এরকম ইন্ডিয়ান কি আমাদের ভারতে নেই? আমরাও তো নিজস্ব ইউটিউব তৈরি করতে পারি, নিজস্ব ফেসবুক তৈরি করতে পারি, তো করি না।
একদমই এই সম্ভাবনা যেটা স্যার বললেন, এই সম্ভাবনার কথা মাথায় রেখেই কিন্তু আজকের এপিসোড আমরা শেষ করছি, এবং একাধিক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, একাধিক সম্ভাবনার কথা আপনারা শুনলেন যে ডলার কিন্তু কিছু বছর পর নাও থাকতে পারে, এবং ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে শাসন করতে গিয়ে বা যুদ্ধ থামাতে গিয়ে নিজের পায়েই যে কুড়ুল মারছেন এটা কিন্তু বারংবার সামনে চলে আসছে, এবং গোটা বিশ্বকে শাসন করতে গিয়ে কোথাও গিয়ে নিজেই তিনি অন্ধকারে তলিয়ে যাচ্ছেন। এই কথা দিয়ে কিন্তু আজকে আমাদের এপিসোড শেষ করব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ফিরে আসবো আমরা পরের এপিসোডে, এবং ততক্ষণ কিন্তু আপনারা দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, এবং অবশ্যই দেখতে থাকুন বৈঠকে বিপ্লব। এই হলো বৈঠকের আসরত। দেশ থেকে বিশ্ব, রাজনীতি হোক বা কূটনৈতিক চাল, নেপথ্যের কারণ বিশ্লেষণ, বৈঠকে বিপ্লব।